আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। কার বক্তব্য শুনছিলেন সবাই? বক্তব্য 17 মিনিটের বক্তব্য। তার বক্তব্যটা আপনারা যদি না শুনে থাকেন তাহলে আজকে রাতে যাই আবার সুন্দর করে শুনবেন যে 17 বছর যাদের কারণে বাংলাদেশের বাইরে থেকেছেন উনি, তাদের সম্পর্কে উনি একটা কথাও বলেননি। উনি ওনার নিজস্ব প্ল্যান পরিকল্পনার কথা বলেছেন। আপনারা আরও একটি বিষয় আপনাদেরকে অবগত হওয়া উচিত। বিএনপির যত বুদ্ধিভিত্তিক কাজ হয়, যত থিম ট্যাঙ্ক যাদেরকে বলা হয়, আমাদের শৈলকুপা থেকে একজন আছে, আপনার তার নাম জানেন? কে বলেন তো? জোরে বলেন। আমি আবারও বলছি, বিএনপির যত বুদ্ধিভিত্তিক কাজ হয় সেই কাজের আমাদের যিনি ধারের শেষে নমিনি আছেন, ওনার মাথা থেকে অনেকাংশই বিএনপির বুদ্ধিভিত্তিক কাজের সাথে কিন্তু উনি জড়িত থাকেন। আমরা এবং আপনারা সৌভাগ্যবান যে আমরা এমন একজন প্রার্থী পেয়েছি যাদেরকে আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে আমাদের একজন ক্যান্ডিডেট আছেন যিনি সর্ববিষয়ে মতামত রাখেন বিএনপিতে, এবং ওনার ব্যক্তিগত জীবনেও আপনারা দেখেছেন যে সাফল্যের সর্বোচ্চ শিখরে উঠে উনি আমাদের ভাগ্য উন্নয়নের জন্য সেই পদ থেকে পদত্যাগ করে একজন এমপি ক্যান্ডিডেট হওয়ার জন্য এখানে এসেছেন। আমরা তার জন্য সবাই একটা করতালি দেই। আমি আমার সময় শর্ট, আমি বক্তব্য চলে আসি। আমাদের বলা হয়েছে যে শিক্ষা নিয়ে এবং স্বাস্থ্য নিয়ে বলার জন্য। আমি শিক্ষাবিদও নয়, আমি চিকিৎসকও নয়, কিন্তু আমি এই ট্রেনিং সেশনটা করেছি যে শিক্ষা নিয়ে বিএনপির তারেক রহমানের কী পরিকল্পনা এবং শিক্ষা নিয়ে আসাদ ভাইদের শৈলকুপাতে কী পরিকল্পনা আছে, কীভাবে এইগুলো বাস্তবায়ন করা যাবে, সেটা আমি খুবই শর্ট সময় আপনাকে বলবো। এখানে আপনারা দেখেন যে আনন্দময় শিক্ষা, দক্ষ জনশক্তি এবং আধুনিক বাংলাদেশ কীভাবে বিনির্মাণ করা যায়। ওয়ান টিচার ওয়ান ট্যাব। আধুনিক শিক্ষার জন্য আপনারা দেখবেন বিভিন্ন বিশ্বে যে ট্যাবের মাধ্যমে, একটা ট্যাবের মাধ্যমে সব কিছু, যিনি ভালো শিক্ষক শিক্ষা দিচ্ছেন এবং তার সেই শিক্ষাটা সব জায়গায়, সারা বাংলাদেশ, সারা বিশ্বই ছড়িয়ে যাচ্ছে। আমরা বিএনপি ক্ষমতায় আসলে আপনারা বিস্তারিত পড়বেন যে ওয়ান টিচার এবং ওয়ান ট্যাব এই শিক্ষা কার্যক্রম আমরা চালু করব। আপনারা সবাই এতে উপকৃত হবেন, এটা আমাদের পরিকল্পনায় আছে। সেকেন্ড যে পয়েন্টটা আছে, বাধ্যতামূলক তৃতীয় শিক্ষা। আমরা তো সবাই বাংলা এবং ইংলিশ জানি এবং বলতে পারি, কিন্তু আমরা দেখি যে থার্ড যে ল্যাঙ্গুয়েজ আছে, জাপানিজ হতে পারে, চাইনিজ হতে পারে, মান্দারিন হতে পারে, একটা শিক্ষা যদি আমরা আমাদেরকে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি, আমরা বাইরের কোনো দেশে যাই কিন্তু সেই শিক্ষা, সেই ভাষাকে কাজে লাগিয়ে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। শিক্ষাতে আমরা ক্ষমতায় আসলে ইনশাল্লাহ বাধ্যতামূলক তৃতীয় শিক্ষার এই কার্যক্রমটি চালু করব। দেখেন, লার্নিং উইথ হ্যাপিনেস, আনন্দময় শিক্ষা। বাইরের দেশগুলোতে দেখা যায় যে একজন স্টুডেন্ট যে বিষয়ে দক্ষ তাকে সেই বিষয়ের উপরে কিন্তু পড়াশোনা করতে দেওয়া হয়। কেউ ডক্টরি করতে ডাক্তারি, ইঞ্জিনিয়ার, কারিগরি শিক্ষা। আমরা আনন্দময় শিক্ষার যে বিষয়টা, সেটা কিন্তু আমরা বিএনপি ক্ষমতায় আসলে চালু করব, এটা আমাদের পরিকল্পনাতে আছে। তারপরে দেখেন মাল্টিমিডিয়া ক্লাসরুম। আমরা যে এখানে বক্তব্য দিচ্ছি, যদি আমি এগুলো আপনাদের এখানে দেখাইতে পারতাম যে আমরা কী করবো, আরও সুন্দর হতো না? আমরা প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে মাল্টিমিডিয়া ক্লাসরুমে রূপান্তরিত করার জন্য কাজ করবো ইনশাল্লাহ। তারপরে সবার জন্য কারিগরি শিক্ষা। আমাদেরকে 31 দফা যদি আপনারা ভালো করে পড়ে থাকেন তাহলে ওইখানে শিক্ষা নিয়ে একটা দফা আছে, সেই দফায় কিন্তু আমরা বলেছি লার্ন বেসড এডুকেশন এবং যে কারিগরি শিক্ষা এডুকেশন, সেই দুইটা বিষয় কিন্তু আমরা শিক্ষিত করবো। আমাদের দেখবেন যে অনেক শিক্ষক শৈলকুপাতেই দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গা থেকে অনার্স মাস্টার্স করছে, কিন্তু সে চাকরির বাজারে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারেনি, কোনো চাকরি পাচ্ছে না, বসে আছে বেকার। এটা কিন্তু সমাজের জন্য একটা বার্ডেন। আমরা ওই দিকে যাবো না, আমরা কারিগরি শিক্ষা এবং নলেজ বেস শিক্ষা, সেই দুই দিকে আমরা যাবো। এই জন্য আমরা বলছি যে সবার জন্য কারিগরি শিক্ষাটা এই দিকে উন্মুক্ত করতে হবে আর কি। তারপরে ক্রীড়া এবং সাংস্কৃতিক শিক্ষা অন্তর্ভুক্ত। একজন শিক্ষক, একজন শিক্ষার্থী দেখা যাচ্ছে ফুটবল ভালো খেলে, ক্রিকেট ভালো খেলে, ভলি ভালো খেলে, আমরা তাকে আন্তর্জাতিক মানের যে প্লেয়ার হয় বা ইন্টারন্যাশনাল যে প্লেয়ার হয় সেই রকম করে আমরা গড়ে তোলার জন্য এই দিকে আমাদের নজর আছে। শিক্ষাক্ষেত্রে আমরা এই দিকে আমরা বিএনপি ক্ষমতা আসলে আমরা এটা বাস্তবায়ন করবো। তারপরে আপনার আছে দেখেন সুস্বাস্থ্য এবং খাদ্য অধিকার। একটা ক্লাসরুমে যান, এখানে আপনাদের শৈলকুপাতেই যান, দেখবেন যে বাথরুমের অবস্থা খুবই খারাপ, শিক্ষার মান খুব খারাপ। আবার দেখাচ্ছে যে আমাদের 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা যখন ক্ষমতা এসেছিলেন, নারীদের জন্য 8ম শ্রেণী পর্যন্ত কিন্তু শিক্ষা উনি কিন্তু ফ্রি করেছিলেন এবং মিড ডে মিল চালু করেছিলেন, কিন্তু আমরা ওই কার্যক্রম কিন্তু বন্ধ হয়েছে। আমরা ক্ষমতায় আসলে আমরা এই শিক্ষার পরিবেশ
এবং মিড ডে মিল যে সুস্বাস্থ্য যারা দুপুরবেলায় ছেলে শিক্ষার্থীদের হালকা কিছু স্ন্যাক দিলে এটা ভালো হয়। আপনারা জানেন যে অটোমেটিক এটা বাংলাদেশ চালু আছে, এটা আরও ভালোভাবে যা চালু করা যায় আমরা সেই দিকে লক্ষ্য রাখবো। আরও বলা আছে যে সুশিক্ষায় মেধাবী শিক্ষক, একজন শিক্ষার্থী খুব ভালো স্টুডেন্ট, উনি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ আছেন, কিন্তু চলে যাচ্ছে কোথায়? পুলিশ ক্যাডারে, চলে আসছে কোথায়? ইঞ্জিনিয়ার। উনি শিক্ষায় না আসে, তাহলে শিক্ষা যে শিক্ষকরা যে জাতির গড়ার ক্ষেত্রে, একজন শিক্ষার্থীর বেসমেন্ট গড়ার ক্ষেত্রে যে সব থেকে বড় ভূমিকা রাখে প্রাথমিক যে শিক্ষা আছে, এই শিক্ষায় একজন শিক্ষার্থী অঙ্ক, ইংলিশ, বাংলা এগুলো তো প্রাথমিকভাবে যদি তার বেসিকটা না ঢোকানো যায়, ভালো শিক্ষক না হলে তো ভালো শিক্ষার্থী তৈরি হবে না। তো আমরা চাই যে যারা মেধাবী এরা শিক্ষকতা পেশাটাকে আমরা এরকম সম্মানিত করব এবং বেতন ভাতাটাও এরকম দিব যাতে শিক্ষক যে পেশায়, সেই পেশায় সম্মান থেকে সবাই শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষকতা পেশায়দের সবাই আসে, আমরা সেই দিকে উদ্বুদ্ধ করবো ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে। এটা ছিল আমাদের শিক্ষা নিয়ে পরিকল্পনা। স্বাস্থ্য নিয়ে আমাদের আছে, আমি একটু বলি প্রথম দিকে যেটা আছে দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা। আপনি শৈলকুপা হসপিটালে যান, ওই দেখবেন যে দালালরা ভরে আছে, আপনাকে ভর্তি করার জন্য টাকা নিবে, বেড দেওয়ার জন্য টাকা নিবে, আবার ক্লিন করার জন্য টাকা। তো আপনি শিক্ষার দুর্নীতির কোনো শেষ নাই। আমরা এই দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা চালু করবো ইনশাল্লাহ। স্বাস্থ্যকর্মী নিয়োগ, একজন ডাক্তার কিন্তু একজন রুগীকে দেখে কিন্তু সর্বোচ্চ 5 মিনিট দেখে চলে যাচ্ছেন, কিন্তু ওই রোগীকে ঠিক মতো করে ওষুধ দেওয়া, টেক কেয়ার করা, একটা হসপিটাল যখন ভর্তি থাকে সেই স্বাস্থ্যকর্মী কিন্তু আমাদের সংখ্যা খুবই কম। আমরা স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবো ইনশাল্লাহ। বিএনপি ক্ষমতায় আসলে আমরা 1 লক্ষ প্রথম দিকে নিয়োগ দেওয়ার ইচ্ছা আছে আমাদের বিএনপি ক্ষমতায় আসলে, সেটা আমরা করব। আর মহানগর ও জেলা শহরের স্বাস্থ্যসেবা, আপনি জেলায় যান, ঝিনাইদহ জেলায় যান, অ্যাক্সিডেন্ট করে গেছেন, মাথায় আঘাত লাগছে, ওরা পাঠায় ফরিদপুর থেকে ওই রুগী যাবে ঢাকাতে, যাইতে রুগীটা ওই চাকিতেই মারা যাবে। আমি দেখি নাই যে খুবই ভালো ইনজুর্ড হয়েছে এবং খুবই মারাত্মক অবস্থা, সেই রুগী ঝিনাইদহ থেকে ঢাকায় যেয়ে বেঁচে ফেরার সংখ্যা খুবই কম, 10%। আমি অনেক রুগী ঢাকা থাকার কারণে আমি হ্যান্ডেল করি, দেখি যে এই যে অ্যাম্বুলেন্সে যায় চিকিৎসাহীনভাবে 7-8 ঘন্টা যেতে একটা রুগী মারা যায়, তার কোনো স্বাস্থ্য সেই প্রাথমিক যে ট্রিটমেন্টে সেটা পায় না। তো আমরা এই চেষ্টা করবো মহানগর এবং জেলাগুলোতে ভালো চিকিৎসা ব্যবস্থা চালু করতে, এটা আমরা ইনশাল্লাহ ক্ষমতা হলে চেষ্টা করব। আর মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা, আপনারা বহির্বিশ্বে যদি কারো যোগাযোগ থাকে, যদি কেউ থেকে থাকে, আপনারা দেখবেন যে এই শিশুর এবং মায়েদের ক্ষেত্রে তারা কতটা সেন্সিটিভ। একজন ভালো মা একজন ভালো শিশুর জন্ম দিতে পারে, মায়ের স্বাস্থ্য ঠিক নেই, বাচ্চা কীভাবে ভালো হবে? আমরা সেদিকেও আমাদের খুবই দৃষ্টি আছে। যেহেতু আপনারা জানেন যে তারেক রহমান এবং ডক্টর জুবাইদা রহমান তার স্ত্রী 17 বছর কিন্তু লন্ডনে ছিলেন, সভ্যতার সূতিকাগার বলা হয় লন্ডনকে, সেখান থেকেই কিন্তু বিশ্বের যে সভ্যতার যে সূতিকাগার, তো সেই দেশটাতে ওনারা ছিলেন। ওনাদের পরিকল্পনাতে স্বাস্থ্য নিয়ে খুবই ভালো পরিকল্পনা আছে। আমরা আশা করি যেহেতু আমাদের রাষ্ট্রনায়কের ফার্স্ট লেডি হতে যাচ্ছেন একজন ডক্টর জুবাইদা রহমান, তিনার এই বিষয়ে আরও বড় পরিকল্পনা আছে, স্বাস্থ্য নিয়ে আমরা আরও কাজ করব। সেই সাথে আমরা আরও ভালো পরিকল্পনা আমাদের সামনে আসতে যাচ্ছে। ঔষধ ও ভ্যাকসিন সরবরাহ, শৈলকুপাতে সব থেকে সাপে কামড়ে রুগী মারা যায় বেশি, আপনারা জানেন এটা? আমাদের অ্যান্টিভ্যানম থাকে না। এবার জানেন আপনি আসাদ ভাই কিছু এক্সট্রা অ্যান্টিভ্যানম ম্যানেজ করে শৈলকুপা উপজেলা দিচ্ছে। যে এরিয়া যেই সমস্যাগুলো বেশি, রোগের সমস্যা বেশি, যে রোগের প্রাদুর্ভাব যে এরিয়াতে বেশি, সেই জায়গাটাতে আমরা এইগুলো ভ্যাকসিনগুলো ভালোভাবে সরবরাহ করতে পারি। প্রবলেম জোন সিলেক্ট করে সেই এরিয়াতে ভালোভাবে সরবরাহ করার জন্য এটা আমাদের পরিকল্পনাতে আছে। আপনারা এটা ইনশাল্লাহ এই সেবাটা পাবেন। আর মশাবাহিত রোগ নির্মূল, আপনারা যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো রিপোর্ট পড়ে থাকেন, দেখবেন যে মশার কামড়ে সারা বিশ্বে সব থেকে বেশি রোগী মারা যায়। আপনাকে যদি শোনা হয় যে রোগী কিসে মারা যায়, আপনি বলবেন এইডস, জন্ডিস, কিন্তু না, মশার কামড়ে সারা বিশ্বে সব থেকে বেশি মানুষ মারা যায়। এগুলো আপনাদেরকে জানতে হবে। আমরা এই মশাবাহিত রোগ কীভাবে নির্মূল করা যায়, আমরা বিএনপি ক্ষমতায় আসলে আমরা আরও সুন্দর করে পরিকল্পনা করে আগাবো। এই ছিল শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে আমাদের পরিকল্পনা। আমি হয়তো ভালোভাবে আপনাদেরকে সময়ের অভাবে বলতে পারিনি, কিন্তু আমরা যখন আরও ভালোভাবে আসব, আমরা যখন জেলা শহরগুলোতে যাব, তখন একজন শিক্ষাবিদ থাকবেন, একজন চিকিৎসক থাকবেন, একজন কৃষিবিদ থাকবেন, সবাই সুন্দর করে বিএনপি ক্ষমতায় আসলে, আসাদ ভাইরা এমপি হলে, মন্ত্রী হবে ইনশাল্লাহ, আরও আপনাদেরকে ডেকে যে বিষয়ের উপর স্পেশালিস্ট আছে তারা এসে বক্তব্য দেবেন সুন্দর করে। আপনারা আরও ভালো উপকৃত হন। আপনারা যতটুকু বুঝছেন এতটুকুই আপনারা
আপনাদের বাপ মার কাছে যে বলবেন। এবং গ্রাম অঞ্চলে 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা এসেছিলেন শুধুমাত্র ছাত্র দলের কর্মীদের কাজের শ্রমের চেষ্টার ফলে। আপনারা জানবেন যে ছাত্র দল কিন্তু ভ্যানগার্ড হিসেবে অলরেডি খ্যাত আছে, যে ভ্যানগার্ড ছাত্রদল বিএনপির সকল সংকটে সবসময় সবার আগে ছাত্রদল থাকে। এই লাস্ট জুলাই আগস্ট আন্দোলনে আমাদের ছাত্রদল থেকে একক সংগঠন হিসেবে সবথেকে বেশি শহীদ হয়েছে 142 জন। অতএব সকল সংকটে সংগ্রামে মানে দুর্বিষহ সময়ে ছাত্রদল সামনে ছিল। আগামী দিনে আসাদ ভাই আমাদের ধানের শীষের প্রার্থী। আমি দেখেছি যে আপনারা ভাই যখন বিভিন্ন গ্রামে যান, ছাত্রদলের কর্মীর সংখ্যা কিন্তু খুবই কম, 50-60 জন করে প্রত্যেক গ্রামে থাকা উচিত। আমরা 1-1.5 মাস আমি আছি, আমাদের কেন্দ্রীয় সংসদের মুসা ভাই আছেন, আরও আমাদের বিভিন্ন সেন্ট্রালের নেতৃবৃন্দ আছেন। আপনারা এই আজকে কয় তারিখ আজকে 8 তারিখ, আমাদের 12 তারিখের নির্বাচন। ব্যক্তিগত কাজ কমিয়ে, পারিবারিক কাজ কমিয়ে আপনারা ছাত্রদল সবসময় মাঠে থাকবেন। আমরা 24 ঘন্টা আসাদ ভাইয়ের সাথে থাকবো। আপনারাও সেই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করবেন। আমরা শৈলকুপাকে সুন্দরভাবে মডেল থানা হিসেবে গড়ে তোলার জন্য, মেধাবী শৈলকুপাকে গড়ে তোলার জন্য আসাদ ভাইয়ের মতো দুর্নীতিমুক্ত, সৎ, মেধাবী এমন এমপি বাংলাদেশে আর একজনও হয়তো হবেন। আমি আপনাদেরকে বলছি যে ওনার মতো সৎ, দক্ষ এবং কর্মঠ লোক বাংলাদেশের যে 300 এমপি মনোনয়ন দিচ্ছে, আমি আমার মতে অনেক এমপিকে আমি ব্যক্তিগতভাবে চিনি, ছাত্রদলের রাজনীতি করি কেন্দ্রীয় সংসদে, কিন্তু ওনার মতো কর্মঠ লোক আমি খুবই কম দেখেছি। আপনারা যদি ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, উনি যতটা আপনাদের জন্য কাজ করতে পারবেন আর কেউ আপনাদের জন্য এই কাজ করতে পারত না। অতএব আপনারা তার সাথে লেগে থাকেন শৈলকুপার উন্নয়নের জন্য। উনি যে কাজ করতে পারবেন এইরকম কাজ আর কেউ করতে পারবেন না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসাদ ভাইয়ের নেতৃত্বে শৈলকুপা এগিয়ে যাবে। শৈলকুপা আসাদ ভাই জিন্দাবাদ। ধন্যবাদ রাজু আহমেদকে। আমাদের মাঝে উপস্থিত আছেন শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের সংগ্রামী সভাপতি সাইদুর রহমান, সিনিয়র সহসভাপতি শাহরিয়ার, সাধারণ সম্পাদক আলফাজ, সিনিয়র যুগ্ম সম্পাদক অর্ক, সাংগঠনিক সম্পাদক আসিফ, যুগ্ম সম্পাদক আবির, স্বাধীন, শুভ, শৈলকুপা সিটি ডিগ্রি কলেজ ছাত্র দলের আতিক, সাব্বির, শামীম, শিহাব, মিয়াজিন্না আলম, ডিগ্রি কলেজ ছাত্র দলের সভাপতি হাসিবুল হাসান শান্ত, সাধারণ সম্পাদক অর্ক আহমেদ, ভাটোই সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দলের সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক SK সুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন 1 নং ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সাইফুল, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ, 2 নং ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক পাবেল, সজীব, 3 নম্বর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি শাকিল, সাধারণ সম্পাদক মিশান, সাংগঠনিক সম্পাদক একান্ত, 5 নম্বর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রাফি, সিনিয়র সহসভাপতি চয়ন, 6 নং ইউনিয়ন ছাত্র দলের সভাপতি শাহিন, সাধারণ সম্পাদক ইজাজ, 7 নম্বর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি পলাশ, সাংগঠনিক সম্পাদক সাব্বির, 8 নম্বর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সুহান, সাধারণ সম্পাদক আল আমিন, 9 নম্বর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ইমন, সাংগঠনিক সম্পাদক অপি, সবুজ, 10 নম্বর ইউনিয়ন ছাত্র দল নেতা সাব্বির, 11 নম্বর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি হৃদয়, সিনিয়র সহসভাপতি ইমন, 12 নম্বর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মিরন, সিনিয়র যুগ্ম সম্পাদক জিলানি, 13 নম্বর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আরিফ, সাধারণ সম্পাদক বাকি বিল্লা, সাংগঠনিক সম্পাদক অনিক, 14 নম্বর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি লিখন, সাংগঠনিক সম্পাদক জীবন, 15 নম্বর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সাব্বির, সাধারণ সম্পাদক তুহিন, 1 নম্বর শৈলকুপা পৌর শাখার 1 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সভাপতি গিয়াস, সাধারণ সম্পাদক নুর ইসলাম, 2 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সভাপতি হজরত, সাধারণ সম্পাদক ইমন, 3 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সভাপতি রানা, সাধারণ সম্পাদক ওবায়দুল, 4 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সভাপতি হৃদয়, 5 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সভাপতি মুস্তাক, সাধারণ সম্পাদক জিসান, 6 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সভাপতি মাহবুব, 7 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সভাপতি সাইদুর, সাধারণ সম্পাদক সুহান, 8 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সভাপতি বাঁধন। বাংলাদেশ যাতে মেধাশূন্য হয় সেই 1971 সালে সেজন্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। গত 17 বছর বাংলাদেশ যাতে আর কখনো বিশ্বের বুকে মেধাবীরা জেগে না উঠতে পারে সেই জন্য 17 বছরের শিক্ষা যে ক্রম, আপনারা ইতিমধ্যে জানেন যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা একটা জাতিকে ধ্বংস করার জন্য।
সেই শিক্ষা ব্যবস্থা 5 আগস্টের পরে বাতিল হয়ে আবার নতুন আমাদের আগের যে শিক্ষাক্রম ছিল সেটা চালু হয়েছে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সহসভাপতি MM মুসা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বক্তব্য না, এটা একটা কর্মশালা। আমি আপনাদের কাছে প্রথমে স্বাগত বক্তব্যে বলেছিলাম, স্বাগত কথাই, যে এই সব কিছু আজকে আপনার প্রধান অতিথি থেকে শুরু করে আমার বক্তব্য থেকে শুরু করে প্রধান অতিথির বক্তব্য পর্যন্ত পুরা প্রক্রিয়াটার লক্ষ্য এবং উদ্দেশ্য কেউ কি একজন বলতে পারবেন ভিতরে থেকে? একজন কলেজ ছাত্রদল কেউ আছো? কলেজ ছাত্রদলের প্রেসিডেন্ট, বলো কি কারণে আমরা এটা করতেছি, বলো। আমরা যে প্রোগ্রামটা করলাম কি কারণে করলাম? মানে এই যে প্রোগ্রামটা হচ্ছে, এত কিছু বুঝাচ্ছে, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, ঠিক আছে, এরপর হচ্ছে স্বাস্থ্য সেবা, আমরা সরকার গঠনগুলো করব, কি কারণে করতেছে এটা? এই কাজগুলো মূল করার উদ্দেশ্য বিএনপি যাতে পরবর্তীতে দুশ্মনরা দল ক্ষমতায় যদি পায়, যদি সাধারণ জনগণের ভোটে বিএনপি যেতে, তাহলে সারা বাংলাদেশকে সুন্দর একটা পরিবেশের নেতৃত্ব দেবে বিএনপি। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। এটা বলে আমরা এটা আমরা কাকে বুঝাবো, কাকে বলবো এটা, কি কারণে? ভোট বাড়ানোর জন্য যাতে জনগণ। হ্যাঁ, সুন্দর, ধন্যবাদ। মূলত আমাদের এই কথাটা হচ্ছে, আমি যেহেতু কলেজ ছাত্রকে দিলাম এই কারণে যে কলেজ হচ্ছে একটু অগ্রগামী মানে ইউনিট, এই কারণে কলেজকে নিলাম। সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই কথাগুলো এখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তি, আল্লাহ রাসূল তার বিদায় হজের ভাষণে বলেছিলেন, এখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তি এই কথাগুলো যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে দেবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এইখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তি এই কথাগুলো অনুপস্থিত যারা আছে আমার গ্রামে, আপনারা মিডিয়া, আপনারা ভায়া, আপনারা মেসেঞ্জার, আপনারা এই কথাগুলো পৌঁছে দেবেন। কোন কথাগুলো? যে কথাগুলো আপনারা এই ঘন্টাব্যাপী সময় ধরে শ্রবণ করছেন, এই কথাগুলো পৌঁছাবেন ভোটারদের কাছে। কাদের কাছে? আমাদের ভোট ভিক্ষা করতে হবে, আমাদের ভোট ভিক্ষা করতে হবে, যে বলতে হবে ভাই আপনি ভোট দেন, যদি সরকার গঠন করে কৃষক এই পাবে, ছাত্র এই পাবে, ইমাম মজ্জাম এই পাবে, ফ্যামিলির মহিলারা এই পাবে, শিক্ষকরা এই পাবে, ক্রীড়াবিদ যারা তারা এই পাবে, চিকিৎসক যারা বঞ্চিত হচ্ছে চিকিৎসা থেকে তারা এই পাবে। কথা কি ক্লিয়ার করতে পারছি? প্রশ্ন কি ছিল বলেন, কার প্রশ্ন ছিল? এই ওখান থেকে খামার নিয়ে, মৎস্য খামার নিয়ে কেজন প্রশ্ন করতে চেয়েছিল। প্রশ্ন দ্রুত দ্রুত। এইখানে কৃষক কার্ডের যে সুবিধাগুলো আমরা উল্লেখ করছি, তিনটা জিনিস। একটা হচ্ছে তার অর্থনৈতিক বিষয়, একটা হচ্ছে কৃষি সরঞ্জাম, আর একটা হচ্ছে তার বীমা। এই প্রত্যেকটা জিনিস প্রাণী, মৎস্য এবং প্রাণী যেই খামারি আছে যারা পশুপালন করে যারা, এবং মৎস্যজীবী যারা আছে, প্রত্যেকের জন্য কৃষকের মতন। যেমন অনেকের মাছ মারা যায় বিভিন্ন রোগে, তো তাদের জন্য বীমা থাকবে। এবং মাছের যেই রোগগুলো হয় এটা জানার জন্য সে ছবি তুলে উপজেলাতে পাঠালে এর জন্য দিক নির্দেশনা চলে যাবে। এবং মাছ চাষিদের জন্য যে ধরনের ফিড, মাছের খাদ্য, কৃষকের যেমন সার লাগে, মাছ চাষিদের জন্য ফিড লাগে, এইগুলো তারা স্বল্প মূল্যে পাবে। এবং এখান থেকে ফ্যামিলি কার্ডের মতন 20 থেকে 2000 থেকে 2500 টাকার সরঞ্জামাদি অথবা টাকা তারা গভর্নমেন্টের পক্ষ থেকে প্রণোদনা পাবে, ফ্রি পাবে। আর কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে? ধন্যবাদ। আমি আমার বিষয়গুলো তুলে ধরছি। এইখানে যেই বিষয়গুলো আমি এখানে কর্মসংস্থান সম্পর্কে বলবো, যেটা সব থেকে ইম্পর্টেন্ট এবং এই সময়ের জন্য খুবই বেশি সময় হচ্ছে উপযোগী। তার পূর্বে আমি 2-3টা বিষয়ে একটু টাচ করতে চাচ্ছি, যেগুলো আমরা বলতে পারি নাই। এর মধ্যে শিক্ষার মধ্যে একটি জিনিস আছে, মিড ডে মিল। শিক্ষার মধ্যে এই জিনিসটা আমরা ভুলে গেছি। মানে টিফিন যেটাকে বলে, সরকারের পক্ষ থেকে মিড ডে মিল চালু হবে। এটার উদ্দেশ্য হচ্ছে পুষ্টির নিশ্চিত করা। মানে একজন শিশু সকালে যায় বাসার থেকে না খেয়ে, আবার আস্তে আস্তে 4টা বেজে যায়, এর মাঝে তার খাওয়া হয় না, ফলে পুষ্টিহীনতায় ভোগে। সে শিক্ষিত হওয়ার পরেও তার স্বাস্থ্য ঠিক থাকে না, এই কারণে মিড ডে মিল চালু হবে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি কার্ড হবে। আমাদের যে নমিনি আমাদের অ্যাডভোকেট আসাদ সাহেব প্রত্যেকটা প্রোগ্রামে যে ফ্যামিলি কার্ড সম্পর্কে এবং কৃষি কার্ড সম্পর্কে যা বলেছে, আমাদের মনে এটা সম্পর্কে মুখস্থ হয়ে গিয়েছে। এবং এই দুইটা জিনিসই সব থেকে কি পয়েন্ট, এটার আপনি বলবেন। ফ্যামিলি কার্ডে 2500 থেকে 2000 টাকা
পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক পাবে। এটা শুধুমাত্র ওই ফ্যামিলির জন্য হবে, ওই ফ্যামিলির যে কর্ত্রী মহিলার জন্য হবে। আমি চলে আসি আমার বিষয়ে, আত্মকর্মসংস্থান। এই যে আমরা যতগুলো কথা বললাম, বাংলাদেশে কর্মসংস্থান খুব বেশি দরকার। যেই পরিমাণ লোক প্রতি বছর উচ্চশিক্ষা গ্রহণ করে বের হয়, তাদের কর্মসংস্থান থাকে না, ফলে বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা যদি স্টুডেন্টদের কাছে যে, অথবা যারা পাশ করে বেরোয় গেছে তাদের কাছে যে বলি যে আমরা কর্মসংস্থান করব, কর্মসংস্থানের প্রথম দিক কী কাজ হবে আমাদের? মেধাভিত্তিক সরকারি নিয়োগ। আমরা জানি বিসিএস থেকে শুরু করে ক্যাডার নন ক্যাডার প্রত্যেকটা জায়গায় বিগত 17 বছর ধরে প্রশ্ন ফাঁস হয়েছে। আমরা জানি আবেদ আলী নামে পিএসসির একজন চেয়ারম্যানের ড্রাইভার কি পরিমাণে প্রশ্ন ফাঁস করেছে। এখন সেই প্রত্যেকটা বিসিএসেরই যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে এদেরকে এক এক করে যমুনা টেলিভিশন, তারপরে চ্যানেল আইরা এক এক করে প্রতিবেদন বের করছে এবং ধরতেছে। তাহলে এখানে টাকার বিনিময়ে মানুষ নিয়োগপ্রাপ্ত হয়েছিল, আমরা মেধার বিনিময়ে নিয়োগ দিব যাতে করে সত্যিকারের যারা মেধাবী তারা কর্মসংস্থানের সুযোগ পায়। উন্নয়ন প্রকল্পে কর্মসংস্থানের সৃষ্টি। আমরা বলেছি যে আমরা শিক্ষক নিয়োগ দিব। কোথায়? বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ, যে যে বিষয়ে অভিজ্ঞ, ক্রীড়া শিক্ষক, গানের শিক্ষক সহ ধর্মীয় শিক্ষক। তাহলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রাইমারি স্কুল আছে। এখানে আমি তৃতীয় ভাষার জন্য, আরবি ভাষার জন্য, মান্দারিনের জন্য, জাপানিজের জন্য একজন করে শিক্ষক নিয়োগ দিই। কতগুলো শিক্ষক লাগবে? অনেক শিক্ষক লাগবে না প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং প্রাইমারি পর্যায়ে। তাহলে প্রচুর কর্মসংস্থান এখানে হবে। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের সহায়তা প্রদান করব। আমরা জানি যে আমাদের দেশে অনেক উদ্যোক্তা আছে, কিন্তু টাকার অভাবে, অর্থ সহায়তার অভাবে তারা সঠিকভাবে তাদের জ্ঞান এবং তাদের শিল্পকে বিকশিত করতে পারে না। আমরা তাদেরকে সহায়তা প্রদান করব। সরকারে আসলে বিনা শর্তে অথবা স্বল্প লভ্যাংশে আমরা তাদেরকে ঋণ দেব। তথ্য প্রযুক্তিতে নতুন যে, আমরা জানি বিগত সরকার তথ্য প্রযুক্তির নাম করে বিভিন্ন আইটি সেন্টারগুলো খুলে রাখছে, যেগুলোর কোনো সত্যিকার অর্থে ব্যবহার নাই। আমরা সেগুলোকে সত্যিকার অর্থে প্রশিক্ষণ দিয়ে আইটি সেক্টরকে একটা উৎকর্ষ সাধনের জায়গায় নিয়ে যাব। আমরা জানি বিদেশে কর্মসংস্থান, আমাদের এখান থেকে যে আনট্রেন্ড পার্সন, মানে কোনো প্রকারের প্রশিক্ষণ ছাড়া লোক যায়, অনেক লোক যায় প্রত্যেক বছর, এবং সেখানে যে তারা ভাষাও জানে না, আবার কোনো নির্দিষ্ট কর্মের উপরে তাদের দক্ষতা না থাকার ফলে তারা সেইখানে যে অল্প মূল্যে অথবা প্রতারণার শিকার হয়। বিএনপি সরকারে আসলে প্রত্যেকটা উপজেলা পর্যায় পর্যন্ত একটি করে ট্রেনিং সেন্টার খুলবে, এবং প্রথমেই বলা হয়েছে প্রাথমিক পর্যায় থেকে তৃতীয় ভাষাকে বাধ্যতামূলক করা হবে। একটি ভাষা যখন সে জানবে তখন সে ডেভেলপ হবে এবং তখন তার মূল্যায়ন হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ক্যারিয়ার সেন্টার গঠন করা হবে। আমাদের শিক্ষা, কারিগরি শিক্ষা বর্তমানে আছে, তার সাথে সাথে নলেজ বেস শিক্ষা আছে। ফলে আমরা উচ্চশিক্ষা থেকে শেষ করলেও আমরা কারিগরি শিক্ষা পাই না। ফলে উচ্চশিক্ষা থেকে যারা শেষ করবে এদেরকে হাতে কলমে শিক্ষার জন্য সেন্টার প্রতিষ্ঠা করা হবে। সরকার ইন্টারনেট সুবিধা, রেল স্টেশন, নৌবন্দর, বিমানবন্দর, প্রত্যেকটা জায়গায় যেখানে জনবহুল জায়গা থাকবে সেখানে ফ্রি ইন্টারনেটের অ্যাক্সেস থাকবে। প্রত্যেকে তথ্য প্রবাহের, অবাধ তথ্য প্রবাহের সুযোগ থাকবে। ফলে যে কোনো জায়গা থেকে যে কেউ যে কোনো তথ্য, চাকরির অ্যাপ্লিকেশন সব কিছু সেখান থেকে করতে পারবে। চাহিদা ভিত্তিক এবং যুগ উপযোগী শিক্ষা, এই একটি কথা কৃষির ক্ষেত্রেও প্রযোজ্য। চাহিদা ভিত্তিক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাথে মিটিংয়ে বলেছে যে এলাকায় যে ফসল বেশি উৎপাদন হয় সেই ফসলকে কিভাবে সংরক্ষণ করা যায়। আমাদের মশুর বলে গেছে কলা এখানে বেশি উৎপাদন হয় কিন্তু কলা সংরক্ষণ করা যায় না। টমেটোর সময় টমেটো কি পরিমাণ আমাদের খেতে উৎপন্ন হয়, কিন্তু এটাকে আমরা সংরক্ষণ করতে পারি না, এটাকে আমরা ওই ভোক্তা পর্যন্ত পৌঁছাতে পারি না। বিএনপি সরকারে আসলে প্রত্যেকটা জেলাতে কোথায় কি পরিমাণে উৎপাদন হচ্ছে এবং কোথায় কি পরিমাণে লাগবে এর একটা ডেটাবেস তৈরি করে, এটা অলরেডি ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2001 সালে করেছেন, আমাদেরকে দেখাইছে উনি। এটা করে সেখানে সেই পরিমাণ ফসল উৎপাদন হবে এবং কয়েকটি গার্মেন্টসের সাথে পরিকল্পনা করা হয়েছে, চুক্তি করা হয়ে গেছে যে এখান থেকে কৃষি থেকে ডিরেক্ট ভোক্তা পর্যন্ত এই পণ্য পৌঁছাবে। ফলে মাঝের যে মধ্যস্বত্বভোগী আছে, কৃষক তার দামটা বেশি পাবে, মধ্যস্বত্বভোগীরা যে বেশি করে দাম নাই তার থেকে সেটা তারা হবে না। ফলে কৃষি এবং ভোক্তা উভয় উপকার হবে। তাহলে শিক্ষার ক্ষেত্রেও চাহিদা ভিত্তিক শিক্ষা, কোন শিক্ষা বাংলাদেশে প্রয়োজন, চাকরির ক্ষেত্রে, বিদেশের ক্ষেত্রে সেই ধরনের চাহিদা ভিত্তিক। আমরা জানি যে আমাদের একটা জাতিকে গঠন করতে হলে সিলেবাস, কারিকুলামটা খুব দরকার। আমাদের সেই কারিকুলাম দীর্ঘদিন ধরেই এমন একটা কারিকুলাম দেওয়া হয়েছে যেটা আমাদের মেরুদণ্ড ভেঙে যায়। আমরা বিএনপি সরকারে আসলে কারিকুলাম চেঞ্জ করে যুগ উপযোগী কারিকুলাম তৈরি করা হবে।
মোটামুটি এই কথা। কিন্তু এই সমস্ত কথার ভিতরেই আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি, আমরা জানি, আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি, আমরা জানি আমাদেরকে বর্তমান চ্যালেঞ্জ দিতে হচ্ছে এমন একটি রাজনৈতিক ধারার সাথে, যেই রাজনৈতিক ধারাটা আমাদের থেকে আলাদা ধারায় রাজনীতি করতেছে। আমরা প্রচলিত পদ্ধতির মধ্যে রাজনীতি করতেছি। ওপেনলি বলতে চাচ্ছি যে আমাদেরকে একটু সচেতন অবস্থায় এই লোকগুলোকে মোকাবেলা করার জন্য আমাদেরকে কিছু না কিছু ক্ষেত্রে দক্ষতা অর্জন করা খুবই জরুরি। ছাত্রদল মানে শুধু মিছিল মিটিং নয়, ছাত্রদল মানে বুদ্ধিভিত্তিক চর্চা, ছাত্রদল মানে আপনার একজনকে ম্যানেজ করার ক্যাপাসিটি, ছাত্রদল মানে বর্তমান বিশ্বে চলার জন্য ইন্টারনেটের ক্ষেত্রে অথবা অনলাইনের ক্ষেত্রে আপনার ভূমিকা, বর্তমান বিশ্ব অর্থনীতি, বর্তমান জিও পলিটিক্স টোটাল বিষয় সম্পর্কে আপনার জানা, ইত্যকার বিষয় সম্পর্কে আপনার দায়িত্ব, আপনি জানবেন। এবং আমি আহ্বান জানাচ্ছি, আমাদের প্রধান অতিথি যিনি আছেন উনি বিএনপির অত্যন্ত নীতি নির্ধারণ পর্যায়ের মানুষ, আমার ছোট ভাই রাজু বলে গেছে ভাই সম্পর্কে বিশেষণ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ নীতি নির্ধারণী পর্যায়ে ছাত্রদের দিকে আমরা একটা অসম যুদ্ধের মধ্যে আছি। একদিকে প্রচুর পরিমাণে অর্থের বিনিয়োগ, যে আমি বেগম রোকেয়াতে কাজ করছি, বিভিন্ন জেলাতে কাজ করছি, রাজু কাজ করছে, জানে যেই অর্থের মানে আমরা তার ন্যূনতম কোনো সুযোগ সুবিধা নিয়ে আমরা রাজনীতিটা করতে পারতেছি না। এটা একটা দিক গেল। আরেকটা দিক হচ্ছে আমরা প্রত্যেকেই আমাদের স্ব জায়গায় আমাদের স্কিলগুলো ডেভেলপ করতে হবে। দুইটার সমন্বয়ে 50% গতানুগতিক ধারা রাজনীতি এবং 50% মেধাভিত্তিক রাজনীতি, এই ক্রমধারার মধ্যে যদি আমরা না আসতে পারি, প্রত্যেককে বলতেছি, তাহলে আমাদের সামনে অত্যন্ত বিপদ অপেক্ষা করতেছে। আমরা প্রস্তুত হব অবশ্যই। ছাত্রদল যুগে যুগে সময়ের সাথে তাল মিলিয়ে যা যা প্রয়োজন যুগ উপযোগী সংস্কার এবং যুগ উপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ করে আমরা টিকে থাকবো। আমাদের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু আমাদের এই 13 নির্বাচন, শৈলকুপা 1 আসন। আমরা আমাদের এই প্রত্যেকটি কথা যা শিখলাম, যা বুঝলাম, প্রত্যেকটি কথা আমরা ঘরে ঘরে প্রত্যেকটা জনগণের কাছে, শৈলকুপার যতগুলো ভোটার আছে প্রত্যেকটা ভোটারের কাছে আমরা এই কথাগুলো পৌঁছে দেবো। দিব তো ইনশাল্লাহ? দিব ইনশাল্লাহ। আমরা শৈলকুপাতে আছি, আমাদের টিম আছে, একেবারে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা থাকবো। যার যা প্রয়োজন ব্যক্তিগতভাবে এসে, সমষ্টিগতভাবে এসে আমাদের কাছে জিজ্ঞাসা করবেন, আমরা সেগুলোর উত্তর দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বিএনপির এই কর্ম পরিকল্পনাকে যে উদ্দেশ্য করা হয়েছে মাঠের ভোটারদের কাছে পৌঁছার ক্ষেত্রে আল্লাহ আমাদের সহায়তা প্রদান করুন। সবাই বলে আমিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুসা ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন শৈলকুপা উপজেলা ছাত্রদল নেতা শাহিন মুন্সি, মিথুন হোসেন, পার্শ্ববর্তী ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দাউদ হোসেন, ডিএম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক হৃদয় হোসেন, সাংগঠনিক সম্পাদক শাপলা খাতুন, সিনিয়র সহসভাপতি লিখন হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক তানভীর হোসেন, ঝিনাইদহ পলিটেকনিক ছাত্রদলের প্রচার সম্পাদক বর্ষণ আহমেদ, সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সজল। বাংলাদেশের মূল যে চালিকা শক্তিগুলো, সবগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতির প্রধান যে বিষয়, বিদেশ থেকে যে রেমিটেন্স আসে, সেই রেমিটেন্স, বিদেশি যোদ্ধাদের আমরা কিভাবে উন্নয়ন করব, যারা বিদেশে যাবে তাদেরকে আমরা কিভাবে শিক্ষা দিব, সেসব সম্পর্কে আলোচনা হয়েছে। কৃষক সম্পর্কে আলোচনা হয়েছে, ক্রীড়া সম্পর্কে আলোচনা হয়েছে। এই সবগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে, খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে। এগুলো আপনারা অবশ্যই আপনাদের বন্ধু, আপনাদের মুরব্বী, আপনাদের যারা আশেপাশে আসে তাদেরকে বোঝাবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষে আপনারা ভোট চাবেন। যে আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, আমরা দেশের মানুষের জন্য কি কি কাজ করব। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকে সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শৈলকুপা উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক সাইদুর রহমান মিঠু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বক্তব্য দেব না, আপনারা সেন্ট্রাল ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে বক্তব্য শুনছেন। পরিশেষে বক্তব্য দিবেন আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক অ্যাডভোকেট আসুজ্জামান ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার সম্মানিত প্রধান অতিথি, শৈলকুপা জনগণের নয়নের মণি, শৈলকুপার চলমান উন্নয়ন কাজের রূপকার, সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ হাইকোর্ট সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী,
আমার রাজনৈতিক অভিভাবক, শুল্কবা মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট আসাদ ভাই, উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এম মুসা ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ সহ সেন্ট্রাল ছাত্রদল এবং শুল্কবা উপজেলা ছাত্রদল, ইউনিয়ন ছাত্রদল, পৌর ছাত্রদল, ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল শুল্কবা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম। প্রিয় উপস্থিতি, আজকে আমি আমার যেটা কথা বলতে চাই, আমার প্রধান অতিথি বসে আছেন। আমাদের টার্গেট ছিল আপনাদের মেন মাথাগুলো যে ইউনিয়ন, ওয়ার্ড এবং কলেজের আমাদের 200 থেকে 250। আমি আশা করি তার থেকে বেশি আসছেন। সবাইকে ধন্যবাদ শুল্কবা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে। আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনব। সবাই সুন্দর সুশৃঙ্খলভাবে বসে আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনব। প্রধান অতিথি বক্তব্য দিবেন, তারপরে প্রোগ্রাম শেষ হবেন। সবাইকে ধন্যবাদ। আজকের এই ব্যানার, সাজসজ্জা সব কিছু করার জন্য, সুন্দরভাবে পরিচালনা করার জন্য রাকিবুল হাসান নয়ন এবং তার টিমকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের বিশেষ আমাদের প্রধান যে আকর্ষণ, এবার বক্তব্য নিয়ে আসছেন শুল্কবা ঝিনাইদহ 1 শুল্কবা আসনের ধানের শীষের প্রতীক প্রার্থী, সাবেক সদ্যপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল, শুল্কবা মা মাটি মানুষের নেতা জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্রদলের কর্মশালা, দেশ গড়ার প্রত্যয়। সবার আগে বাংলাদেশ। এই যে প্রত্যয়, এই উদ্যোগ নিঃসন্দেহে আগামীর বাংলাদেশ গড়ার জন্য একটি মাইল ফলক হিসেবে থাকবে। সম্মানিত সভাপতি, ছাত্রদলের থানা আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, উপস্থিত নেতৃবৃন্দ, আজকে আপনাদের কর্মশালায় সাবজেক্ট ওয়াইজ যে আলোচনাগুলো হয়েছে, আমি অত্যন্ত আনন্দিত, খুশি। তবে যাদেরকে সাবজেক্ট ওয়াইজ আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের আরেকটু হোমওয়ার্ক করে আসলে ভালো হতো, তাহলে আলোচনাটা আরও প্রাণবন্ত হতো, আরও ইফেক্টিভ হতো বলে আমি মনে করি। ভবিষ্যতে এটা সব কিছুরই শুরু করতে হয় কোথাও না কোথাও থেকে। আপনারা শুরু করেছেন, সেই কারণে আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি কর্মশালায় প্রথমেই নেতিবাচক কিছু কথা দিয়ে আলোচনা শুরু করব, তারপর আমি আমার বক্তব্য আপনাদের সম্পর্কে আমি বলবো। প্রথম নেতিবাচক আলোচনা হলো কালচারালি, সাংস্কৃতিকগতভাবে ছাত্রদলের অ্যাটিটিউড পরিবর্তন করতে হবে। আপনারা এখানে যারা ছাত্রদলের নেতা আছেন, আপনার উপস্থাপনের সময় আপনাদের যত নেতা আছে সবার নাম বলতে হবে। এখানে রুমের মধ্যে যে কয়জন লোক আছেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক, পারলে সবাইকে পরিচয় করিয়ে দেন। এটা এক ধরনের, আমি মনে করি, রাজনৈতিক কর্মীদের জন্য ধন্যতা। একজন রাজনৈতিক কর্মীর পরিচয় হবে তার কর্মের মধ্য দিয়ে। একজন রাজনৈতিক কর্মী পরিচিত হবে তার ভালো কাজের মধ্য দিয়ে, তার শিক্ষার মধ্য দিয়ে, তার নেতৃত্বের মধ্য দিয়ে। একজন রাজনৈতিক কর্মীকে আপনি এনে এখানে 20 জন লোক না থাকলে 50 জনের নাম বলে আপনার পরিচয় করিয়ে দিতে হবে। এই সংস্কৃতি থেকে ছাত্রদলকে বের হতে হবে। যদি বের হন তাহলে আপনি ক্যাডার ভিত্তিক রাজনীতি, যেটা
নেতৃত্বের রাজনীতি যেটা, রাজনৈতিক গুণাবলী যেটা, সেটা অর্জন করতে পারবেন। এখানে যারা আছেন স্কুল কলেজে পড়েন, ক্লাসে ফার্স্ট বয় কয়জন আছেন? একটু হাত তুলতে পারবেন? ক্লাসে ফার্স্ট বয়, আপনার স্ব ক্লাসে আপনি ফার্স্ট হয়েছেন, আছেন এরকম? আপনি নেই, আপনাদের মধ্যে নেই। এটা ছাত্রদলের একটা ব্যর্থতা। ছাত্রদলের ব্যর্থতা যে আপনারা কলেজের, স্কুলের, বিশ্ববিদ্যালয়ের আপনাদের স্ব ক্লাসের ফার্স্ট বয়কে আপনার ছাত্রদলের কর্মশালায় হাজির করতে পারেননি। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা দেখছেন ছাত্র শিবিরের জয় জয়কার। কারণ কি? কারণ খতিয়ে দেখেছেন কখনো? সাধারণ ছাত্রদের মধ্যে আপনাকে পৌঁছতে হলে আপনার সবার আগে যেটা করতে হবে, আপনাকে ক্লাসের ফার্স্ট বয় হতে হবে। আপনার লেখাপড়ার প্রতি আপনার মনোযোগী হতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, ফার্স্ট বয় হতে গেলে সারাক্ষণ সময় দিতে হবে, রাজনীতিতে কখন সময় দেব? আমি আমার ব্যক্তিগত জীবনের উপলব্ধি থেকে বলি, আমি 24 ঘন্টা সময়ের মধ্যে প্রায় 16 ঘন্টা আমি রাজনীতি করতাম, ছাত্র রাজনীতি। আমি কলেজে ফার্স্ট বয় ছিলাম। আমার কাছে একবারও মনে হয়নি যে রাজনীতি আমার লেখাপড়ার জন্য একটা অন্তরায়। আমার কাছে মনে হয়েছে রাজনীতি আমার লেখাপড়ার জন্য একটি সহায়ক ভূমিকা পালন করছে। আমি যদি রাজনীতি না করতাম, আমি বখাটে হতে পারতাম। আমি রাজনীতি না করলে হয়তো একজন বিসিএস কর্মকর্তা হতে পারতাম। আমি রাজনীতি না করলে একজন শিক্ষক হতে পারতাম। আমি রাজনীতি না করলে একজন নেশাগ্রস্ত মানুষ হতে পারতাম। রাজনীতি না করলে ভালো একজন প্রেমিক হতে পারতাম, সংসারের হাল টানতে পারতাম। আমি মনে করি রাজনীতি আমাকে ঋদ্ধ করেছে, রাজনীতি আমাকে শিখিয়েছে। আমি ক্লাস থেকে যতটুকু শিখেছি, রাজনীতি আমাকে তার থেকে অনেক গুণ বেশি সমৃদ্ধ করেছে। আমি যতটুকু অর্জন করেছি, যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান অর্জন করেছি, তার অধিকাংশটুকুই এসেছে আমার জীবন থেকে, আমার রাজনীতি থেকে। ক্লাসের পড়ালেখায় আমি সার্টিফিকেট পেয়েছি। ফলে আপনারা এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন, তাদের মধ্যে কর্মশালার মতো একটা পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মসূচিতে একজন ছাত্র পেলাম না যারা ক্লাসে ফার্স্ট হয়েছেন। এটা আমাকে ব্যথিত করে। কারণ একবিংশ শতাব্দীতে আপনি আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবেন। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যে আপনি ক্লাসে ফার্স্ট হবেন না, শিক্ষা দীক্ষায় আপনি অন্যের থেকে একটু ভিন্ন হবেন না, আপনি জ্ঞান গরিমায় সমৃদ্ধ হবেন না, আপনি অন্যের থেকে একটু উঁচুতে অবস্থান করবেন না, তা আপনার নেতৃত্ব কেন মানবে মানুষ? খালি স্লোগান দিতে পারেন, ধানের শীষ জিন্দাবাদ, আসাদ ভাই জিন্দাবাদ, শুধুমাত্র এই কারণে যদি মনে করেন আগামী দিনে আপনি বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবেন, সেটা হবে না। বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে প্রথম এবং প্রধানতম শর্ত হলো আপনাকে লেখাপড়ায় সমৃদ্ধ হতে হবে, জ্ঞানে গরিমায় সমৃদ্ধ হতে হবে, আপনাকে বিনয়ী হতে হবে। আপনি রাজনীতি করেন অর্থ আপনাকে বিনয়ী হতে হবে। আপনি যখন রাজনীতি করতে নামছেন, আপনাকে ধরে নিতে হবে আপনি জনসেবার জন্য নিজেকে উৎসর্গ করছেন। জনসেবার জন্য নিজেকে উৎসর্গ করতে যে
আপনার মাথার মধ্যে যদি থাকে আওয়ামী লীগের ছাত্রলীগের গুন্ডা পান্ডা টেন্ডারবাজি করেছেন, চাঁদাবাজি করেছেন, ড্যাশিংভাবে চলেছেন, ভুং ভাং মোটরসাইকেল নিয়ে চলাফেরা করেছেন, আমি তার জায়গাটা দখল করে ফেলেছি, তাহলে হয়তো একদিন আপনাদেরও একই পরিণতি হবে। যে কারণে আপনাদের কাছে আমার প্রত্যাশা, আপনারা নিজেদেরকে লেখাপড়ায় সমৃদ্ধ করেন। এই যে আমি কথা বলছি, এর মধ্যে অনেকেই হাই তুলছেন, অনেকেই মনে করছেন বলার জন্য বলছেন। এই যে এই ছেলেটা, আমি ওর মুখের দিকে তাকায় বুঝতে পারছি আমি কি বলছো এটা ধারণ করতে পারছে না। আমার কাছে ওর চোখের দিকে তাকালে মনে হচ্ছে হি ইজ এ ডাফার। এত সময় নষ্ট করে আপনাদের সামনে যখন কথা বলতে এসেছি, নিশ্চয় আপনাদেরকে বিশেষ গুরুত্ব দিয়ে আমি কথা বলার জন্য এসেছি। এখন উনি যদি ওনার হাই এরকম ওরকম করে বলেন, আমি চোখের দিকে তাকালে বুঝতে পারবো কে আমার কথা শুনছেন, কে শুনছেন না। আপনারা যদি আমার সাথে চলতে হয়, আমার সাথে রাজনীতি করতে হয়, আপনাদেরকে নিজেদেরকে আগে তৈরি করতে হবে। আপনি যদি নিজেকে তৈরি করতে না পারেন, তাহলে আমি ধরে নেব আমার পিছনে আপনি দৌড়াবেন, দিনের শেষে আপনি একটা বিগ জিরো হবেন। আমার প্রত্যাশা থাকবে আপনারা আজকে হলের মধ্যে যারা আছেন তাদের প্রত্যেকের কম্পিটিশন থাকবে আমার জায়গায় পৌঁছানোর। প্রত্যেকের কম্পিটিশন থাকবে আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের দেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য একজন তারেক জিয়া হিসেবে নিজেকে গড়ে তোলা। যদি স্বপ্নের সীমানা আপনার সেই পর্যন্ত না হয়, তাহলে দুদিন পরে বিশ্ববিদ্যালয় লাইফ শেষ করার আগে, একাডেমিক লাইফ শেষ করার আগেই আপনারা রাজনীতির থেকে ঝরে যাবেন, সমাজ থেকে ঝরে যাবেন, তারপর একটা হতাশাগ্রস্ত জীবন আপনাদের সামনে অপেক্ষা করবে। আমি সেরকম একটি কর্মী বাহিনী চাই না। আমি এখানে লুটপাট করতে আসিনি। আমি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে টেকনোক্রেট কোটায় নির্ঝঞ্ঝাট ক্যাবিনেট মিনিস্টারের প্রলোভন ছেড়ে আমি এসেছি রাজনৈতিক কর্মী হিসাবে। শৈলকুপায় এক ঝাঁক এমন তরুণ রাজনীতিবিদ তৈরি করব, যারা আগামী দিনে শৈলকুপার প্রত্যেকটা অঞ্চলে ভালো মানুষ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে, দক্ষ সংগঠক হিসাবে প্রতিষ্ঠা করবে, রাজনীতির উজ্জ্বল নক্ষত্র হিসাবে প্রতিষ্ঠা করবে। এটা আমার প্রত্যাশা, এটা আমার প্রত্যয় দীপ্ত কণ্ঠে একটি প্রতিশ্রুতি, যে কারণে আমি আপনাদের সামনে এসেছি। আপনারা যারা এখানে আসেন, আপনারা যদি এখনই চিন্তা করেন আপনার কন্ট্রাক্টরের কাজ দরকার, আপনার টেন্ডারবাজি করা দরকার, আপনার টাকা কামানো দরকার, বিশ্বাস করেন আপনারা কেউ নেতা হতে পারবেন না। নেতা হলেও সম্মান অর্জন করতে পারবেন না। আর আপনি যদি মনে করেন যে না, আপনাকে দেশ সেবা করতে হবে, আপনি রাজনীতি করেন, এটা আপনার মহৎ পেশা, আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য জনসেবা করা, একজন দক্ষ রাজনৈতিক কর্মী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি আপনার লক্ষ্যে পৌঁছবেন। আপনি ছাত্রদল করেন, আপনার সামনে একাডেমিক বই আছে, ক্লাসের বই আছে, সেটা পড়বেন। ভালো রেজাল্ট করতে গেলে, সার্টিফিকেট ভালো নিতে গেলে এটা লাগবে। আপনাদের মধ্য থেকে যদি কেউ ভালো রেজাল্ট করে বিসিএস কর্মকর্তা হন, সেখানে আপনার রাজনৈতিক ফিল্ডে যে অভিজ্ঞতা অর্জন করবেন, সেই অভিজ্ঞতা আপনাকে অনেক দূর নিয়ে যাবে, অনেক সমৃদ্ধ করবে আপনাকে। আপনি অভিজ্ঞতায় ঋদ্ধ একজন মানুষ হবেন। তারপরে দেখবেন আপনার ফিল্ডে
একজন ম্যাজিস্ট্রেট হিসেবে, একজন পুলিশ হিসেবে কাজ করতে, সমাজকে সার্ভ করতে খুব বেশি কষ্ট করতে হবে না। ফলে আপনাকে নিজেকে আগে গড়ে তুলতে হবে। আপনার দিকে তাকিয়ে আছে আপনার বাবা মা, আপনার প্রতিবেশী, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজনরা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র রাজনীতি করি, ছাত্র রাজনীতি শেষে আমি অন্য একটা সংগঠন করতাম, জাসদ ছাত্রলীগ, তখন দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল। আমার সামনে পথ খোলা ছিল, আমি এই জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট হব, প্রস্তাব ছিল। তাও নিরঙ্কুশভাবে, বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আমি তখন চিন্তা করলাম, আমি যদি রাজনীতিতে এখন দলের পদ নেই, আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের থেকে উঠে যাওয়া একজন সন্তান। আমার বাবা মা আমাকে অনেক স্বপ্ন নিয়ে বড় করেছেন। আমি রাজনীতি করব, কিন্তু একটু ভিন্ন প্রেক্ষাপটে। সরকারি বিসিএস দিলে নিজের পক্ষে একটা জজ হতে পারতাম। সরকারি চাকরির প্রস্তাব ছিল, আমি সরকারি চাকরির দিকে যাইনি। আমার মনে হয়েছে যে আমি যেহেতু রাজনীতি করব, আমি আইন পেশায় এসেছি। আইন পেশাও 10 বছর পরে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার ডাক ছিল, আমি সেখানে যাইনি। আপনাকে লক্ষ্য স্থির করতে হবে যে আপনি জীবনে কি হতে চান। যদি জীবনের লক্ষ্যই থাকে ঘুম থেকে উঠে মিঠু ভাই, আলামিন ভাইয়ের নেতৃত্বে জিন্দাবাদ করতে সারাদিন কাটিয়ে দেব, তাহলে আপনার চিন্তার সীমাবদ্ধতা ওখানেই থেকে যাবে। আর যদি ঘুম থেকে উঠে লক্ষ্য থাকে আমি 2 পাতা এক্সট্রা কারিকুলাম বই পড়ব, রাজনীতির উপর বই পড়ব, বাংলাদেশি জাতীয়তাবাদ কি সেটা শেখার চেষ্টা করব। যদি লক্ষ্য থাকে বিএনপি কি করতে যাচ্ছে আমি সেটা জেনে নেব। যদি লক্ষ্য থাকে আওয়ামী লীগ এবং বিএনপির পার্থক্যের যে সীমারেখাটা আমি খুঁজব। যদি লক্ষ্য থাকে কেন ছাত্রদল অন্যান্য সংগঠনের থেকে ভিন্ন এবং উন্নত, সেইটা প্রতিষ্ঠাতা করা, যুক্তিতে নিজেকে ঋদ্ধ করা, নিজের চিন্তা চেতনাকে যুক্তিতে উন্নত করা, শানিত করা, তাহলে আপনি একজন দক্ষ রাজনৈতিক কর্মী হিসেবে গড়ে উঠবেন। আমি নিশ্চিত আজকের মিটিংয়ের আগে, এই কর্মশালার আগে ছাত্রদলের কোনো কর্মশালা আপনাদের হয়নি, কোনো পাঠচক্র কখনো হয়নি। পাঠচক্র কি বুঝেন? বলতে পারবেন কেউ? হোয়াট ইজ পাঠচক্র? একজন উত্তর দিতে পারবেন? বলেন। যে কোনো বিষয়ে একই সাথে সবাই বসে, মানে যারা জানে সেই বিষয়টা সবাইকে জানানো, এবং যারা কিছু অংশ জানে তাদের মধ্যে ওই বিষয়টা, ওই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আলোচনা। ভেরি গুড, ভেরি গুড। কিন্তু এটা আপনাদের ছাত্রদলের কালচারে এটা নাই। আপনার ছাত্রদল করতে এসে যে এখানে যারা আছেন, যে কয় বছরই করেন, অনেকে 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর ছাত্রদল করছেন। এতটা দীর্ঘ সময়ের মধ্যে ছাত্রদলের মধ্যে শৈলকুপায় কোনো পাঠচক্র হয়েছে বলে আমার ধারণা নাই। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি প্রতি সপ্তাহে পাঠচক্র করতাম, কোনো না কোনো ইউনিয়নে যে পাঠচক্র করতাম। নতুন কর্মীদেরকে আমরা আকৃষ্ট করার চেষ্টা করতাম। আপনাদের সম্পদের মধ্যে আছে জিয়া পরিবার, এর বাইরে রাজনীতি সম্পর্কে ন্যূনতম পড়ালেখা আপনারা করেন না। এই যে আমার সামনে শাপলা বসে আছে, ও ছাত্রদল বলতে পাগলি। সকালবেলা ঘুম থেকে উঠে বাবার মোটরসাইকেলের পিছনে পিছনে বাবাও নেচে বেড়ায়, মেয়েও নাচায় বেড়ায়। এভাবে একজন ছাত্রদলের ভালো কর্মী হওয়া যাবে, অন্ধ কর্মী হওয়া যাবে, কিন্তু ছাত্রদলকে খুব বেশি দূর আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আপনার রেগুলার বেসিসে পাঠচক্র করেন। এই যে 7টা পয়েন্টের উপর ডিসকাস করলো, আপনার এখান থেকে যে
ইউনিয়ন ওয়ারি পাঠচক্রের ব্যবস্থা করেন। কি বললেন মোসা ভাই, কি বললেন রাজু ভাই, কি বললেন মশিউর ভাই, কি বললেন আওয়াল ভাই, কি বললেন, সেটা আমাদের কাছে ক্লিয়ার হলো কি না, এই কথাগুলো আপনারা বলেন। মানুষের কানে কানে মুখে মুখে রটিয়ে দেন যে কেন আমি ছাত্রদলকে অন্য সংগঠনের থেকে ভিন্নতর ভাবি। কারণ ছাত্রদল ধর্মভিত্তিক রাজনীতি করে না। ছাত্রদল এমন একটি রাজনৈতিক দলের সাথে থাকে যারা বামপন্থীদের ডাইনে, ডানপন্থীদের বামে, না ডানপন্থীদের বামে, বামপন্থীদের ডাইনে। ছাত্রদল এমন একটি রাজনৈতিক দল করে যে রাজনৈতিক দল বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। প্রশ্ন হলো বাংলাদেশি জাতীয়তাবাদ বাঙালি নয় কেন? বলতে পারবেন কেন আমরা বাংলাদেশি বাঙালি নয় জাতি হিসাবে? কেউ উত্তর দিতে পারবেন? কেউ পারবেন? আপনার বিএনপি করেন, এটা হলো বেসিক জায়গা। আমরা ভূখণ্ডের ভিত্তিতে একটি দেশের জাতীয়তাবাদের কথা বলেছি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটার প্রবক্তা। কারণ আমার এই বাংলাদেশে একটা ভূখণ্ড আছে যার নাম হলো বাংলাদেশ। এখানে বাঙালি আছে, এখানে সাঁওতাল আছে, এখানে গারো আছে, মুরং আছে, চাকমা আছে, বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছে। আমি যদি বলি আমি বাঙালি, জাতি হিসেবে আমরা বাঙালি, তাহলে গারোরা বলবে আমাদেরকে বাদ দেওয়া হলো। তাহলে পশ্চিম বাংলায় যারা বাংলায় কথা বলে ভাষাভাষীর ভিত্তিতে তারাও আমার জাতির অংশ হয়ে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন যে এই ভূখণ্ড যা 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে, যার একটি মানচিত্র আছে, সেই ভূখণ্ডে বিভিন্ন ভাষাভাষী মানুষ সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। করুক বা না করুক, তারা যখন এই ভূখণ্ডের বাসিন্দা, এই ভূখণ্ডের নাগরিক হিসেবে তারা বাংলাদেশি। আপনি যখন অন্যের সাথে তর্ক করতে যাবেন তখন কিন্তু এই কথাগুলো আপনাকে নিজের মধ্যে রাখতে হবে। আপনি যখন ইসলামী ছাত্র শিবিরের একটা কর্মীকে ডিবেট করতে যাবেন, তারা বলবে কোরআন আমার সংবিধান, আপনি বলবেন কোরআন কেন সংবিধান হবে? তারপরের উত্তরটা আর আপনি দিতে পারবেন না। কেন কোরআন সংবিধান নয়, এটা আপনাকে পড়ালেখা করে বোঝাতে হবে। আপনি বলবেন যে ধর্ম যার যার, রাজনীতি এবং ধর্ম কখনো একভাবে যেতে পারে না। যারা বলেন ইসলামকে রাষ্ট্র ধর্ম করা হবে, ইসলামী শাসন কায়েম করা হবে, কোরআন আমার সংবিধান, তাদের বিষয়ে আপনাকে মৌলিকভাবে পড়ালেখা করতে হবে। সেই মৌলিকত্ব যদি অর্জন করেন তাহলে আপনি তর্কে জিতে আসতে পারবেন। আপনি বলতে পারবেন একটা সংবিধান একটি রাজনৈতিক দলিল, একটা সংবিধান একটা সমাজের, একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন। একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন নির্মিত হয় সে দেশের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে। আজকে বাংলাদেশের মানুষ আকাঙ্ক্ষা করছে গণতান্ত্রিক বাংলাদেশ হবে, সংবিধান সে আলোকেই রচিত হবে। 50 বছর পরে যদি বাংলাদেশের মানুষ আকাঙ্ক্ষা করে যে বাংলাদেশ একটি রাজতন্ত্র হবে কিংবা বাংলাদেশ একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হবে, আমি সমাজতান্ত্রিকভাবে শাসিত হব, তাহলে সংবিধান সেভাবে লিখিত হবে। কিন্তু যখন আপনি কোরআনকে আপনার সংবিধান হিসাবে মনে করবেন, তখন আপনি কিন্তু আর আপনার মানুষের চাহিদার অনুসারে ওই সংবিধান পরিবর্তন করতে পারবেন না। কারণ কোরআনের একটা হরফ, একটা কমা, একটা দাড়ি, একটা ফুল স্টপ পরিবর্তন করার ক্ষমতা কোনো মানুষের পৃথিবীতে নাই। এটা আল্লাহ প্রদত্ত ধর্মীয় গ্রন্থ। ইসলামী চিন্তাবিদরা বলতে পারেন কোরআনের আলোকে আমরা রাষ্ট্র পরিচালনা করব।
কোরআনের দেখানো পথে আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারবো, যেটা বিএনপি বলছেন। তারেক রহমান তার প্রায় 17 মিনিট বক্তব্যের মধ্যে বলেছেন, আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার নীতি অনুসরণ করে দেশ পরিচালনা করব। এখানেই যা ছাত্র শিবিরের সাথে আপনার পার্থক্যের জায়গাটা তৈরি করতে হবে। আপনি যদি এটা পড়ালেখা না করেন, আপনি উত্তর দিতে পারবেন না। আমি বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম বর্ষের ছাত্র, প্রথম বর্ষে আমার ভাইবা বোর্ডে শেষ করব, প্রথম বর্ষে আমার ভাইবা বোর্ডে এই প্রশ্নটা করা হয়েছিল। একজন খুব প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, আমি নাম বলছি না, জামাতপন্থী। উনি আমাকে প্রশ্ন করলেন, তুমি তো রাজনীতি করো, আমি জানি, তো এই যে কোরআন আমাদের সংবিধান, যদি বলা হয় কোরআন ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, তাহলে কোরআনকে আমাদের সংবিধান মানতে অসুবিধা কোথায়? আমি বলেছিলাম, কোরআনের আলোকে আপনি আইন করেন, সেটা দিয়ে দেশ পরিচালনা করা যাবে, সংবিধান করতে পারেন, কোরআন কখনো সংবিধান হবে না। তখন আমি বলেছিলাম যে একজন হিন্দু যখন কোরআন মানছেন না, তাকে আপনি জোর করে হিন্দুত্ব থেকে মুসলমান করতে পারবেন না। একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান এই সমাজে বাস করে, আপনি কোরআনকে সংবিধান মানিয়ে তাকে শাসন করবেন, সেটা আধুনিক সভ্যতা না। আমার সাথে উনি প্রায় 40 মিনিট ডিবেট করেছিলেন। লাস্টে বোর্ডের অন্যান্য মেম্বার আমাকে হায়েস্ট মার্কস দিয়েছিলেন, উনিও হায়েস্ট মার্কস দিয়েছিলেন। আমরা এমন একটি ডিবেটের মধ্য দিয়ে যেতে চাই। আমি 1996 সালে মাস্টার্স শেষ করে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেছি একটা লেকচার দিতে। তখন 96 সালে বাংলাদেশে হিন্দুদের উপর অ্যাটাক হবে এরকম একটি ভাব ছাত্র শিবির নিয়েছেন। আমরা মন্দির পাহারা দেই, আর কলকাতাতে বাবরি মসজিদ ভাঙা হচ্ছে ইন্ডিয়াতে। সে বাবরি মসজিদের বিরুদ্ধে মানে এমন অবস্থা যে মুসলমানরা গেলেই মারবে। তার মধ্যে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হাই পাওয়ার্ড একটা সেমিনার করেছেন। বিশ্ববিদ্যালয়ে বাঘের শিক্ষক আছে, আমাদের বাংলাদেশ থেকে 4 জন গেছেন। খুব নাম করা একটা এনজিও ছিল কারিতাস, খ্রিস্টানদের, কারিতাসের ডিরেক্টর গেছেন। আর একজন, আপনারা যারা ধানমন্ডি গেছেন, গণ উন্নয়ন গ্রন্থাগার নামে একটা লাইব্রেরি ছিল, সেইটার এক্সিকিউটিভ ডিরেক্টর গেছেন। আমি গেছি, আর একজন গেছেন আইন ও সালিশ কেন্দ্র থেকে, আরেকজন কে যেন ডিরেক্টর লেভেলে গেছেন। আমি গেছি সদ্য বিশ্ববিদ্যালয়ে পাশ করা একজন রাজনৈতিক মানবাধিকার কর্মী। সেখানে আমাদের বাংলাদেশ থেকে যারা গেছেন তাদের মধ্য থেকে একজন বক্তৃতা দিলেন, আমি এমন একটি দেশ থেকে এসেছি, যে দেশ থেকে এসে লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমার দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। আমি এখানে এসে কথা বলতে যে লজ্জায় আমার মাথায় হেঁট হয়ে যাচ্ছে। তো উনি বক্তৃতা দিয়ে নামলেন। বিশ্ববিদ্যালয়ের লোকজন প্রথমে তালি দিলেন, বাহবা দিলেন, উনিও খুশি হলেন। এই যখন অবস্থা, ঠিক তখন অন্য 3 জনে একই সুরে গাইলেন। আমি দাঁড়িয়ে বললাম, আমি এমন একটি দেশ থেকে এসেছি, যে দেশ থেকে আসতে পেরে আমি গর্বে আমার বুক ভরে যাই। বিকজ তার আগে কয়েকদিন আগে বিহারে একজন খ্রিস্টান পাদ্রীকে মাঠের মধ্যে একটা কুঁড়ে ঘরে আটকায় পুড়িয়ে হত্যা করা হয়েছিল। আমি বলেছিলাম যে আমি এমন একটি দেশের প্রতিনিধিত্ব করছি, যে দেশের কোনো সংখ্যালঘু, যে দেশের মানুষ কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো সদস্যকে কুঁড়ে ঘরের মধ্যে পুড়িয়ে হত্যা করে না, যেটা বিহারে করা হয়েছে।
আমার মতো লক্ষ কোটি যুবক রাত রাত জেগে মন্দির পাহারা দেয়, মন্দিরের গায়ে হাত দিতে দেয় না। সেই দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বে বুক ভরে যাচ্ছে। 55 মিনিট বক্তৃতা দিয়েছিলাম। সেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এসে আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন, আমরা এরকম কথাই শুনতে চাই। অন্য যারা আসে তারা আসলে আমাদের দালালি করতে আসে। আপনি যখন রাজনীতি করবেন আপনার মধ্যে দেশপ্রেম বোধটা থাকতে হবে। আপনার মধ্যে দেশপ্রেম যদি না থাকে তাহলে আপনি রাজনীতি করতে পারবেন না। 2003 সালে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে বসেছিলাম, ওরা আমন্ত্রণ করে নিয়ে গেছিলেন। আমরা ছিলাম বেশ কয়েকজন, নাম করা এনজিও অ্যাক্টিভিস্ট ছিল আমাদের সাথে। সেখানে তখন ইরাকে যুদ্ধ হচ্ছে। ইরাককে আমেরিকানরা, ইরাক না কুয়েতে যুদ্ধ হচ্ছিল সম্ভবত, কুয়েত অথবা ইরাকে যুদ্ধ করছেন, মানুষ মারছে। ওখানে যে অন্যদের বলছে যে তোমাদের দেশে শুনলাম কিছু লোক ইরাক যুদ্ধের বিরোধিতা করছে, তো তোমরা কি মনে করো? আমাদের যারা প্রতিনিধি তারা কেউ কেউ বলছেন হ্যাঁ কিছু লোক বিরোধিতা করছে, কি করব এরকম। তখন আমি বলছি ইউর পিপল আর নট গিভিং ইউ দ্য প্রপার ইনফরমেশনস, not some people but 10% people including myself sitting in front of you who are opposing war in Iraq. আমার সঙ্গীদের ভয়ে কাঁপন উঠে গেছে, যদি আটকায় ফেলে আমেরিকা। আর আমার কাছে ছিল সাহস, আমার কাছে ছিল যুক্তি, আমার কাছে ছিল ইরাক যুদ্ধের উপর পড়ালেখা করা। আমি বললাম যে আই এম নট এ গ্রেট ফ্যান অফ সাদ্দাম হোসেন। এরা ইরাক যুদ্ধ ছিল, আই ডোন্ট লাইক সাদ্দাম হোসেন, বাট অ্যাট দি সেম টাইম দিস ওয়ার ইজ নাথিং বাট অ্যান অ্যাগ্রাশন। ইউ পিপল আর অকুপাইং দি ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ ইরাক। ওখানে শিশু হত্যা করছো, ওখানে মানুষ হত্যা করছো তেলের জন্য, ইরাককে ধ্বংস করে দিচ্ছ মিথ্যা তথ্য দিয়ে। Therefore, I am here in front of you, I am opposing war in Iraq. আমি এই কথাগুলো এই কারণে বলছি, আপনারা যারা রাজনীতির মাঠে নেমেছেন আপনাদের পড়ালেখা করে ঋদ্ধ হতে হবে। আপনাদের বলতে হবে, প্রত্যেকটা সাবজেক্টের উপর আপনার একটা দখল থাকতে হবে, কারণ আপনাকে ডিবেট করতে হবে। আপনাকে একদিকে জনগণকে বোঝাতে হবে, আর একদিকে কেন আপনার দল শ্রেষ্ঠ, কেন আপনি ভালো, কেন আপনি বিএনপি করেন, কেন ছাত্র দলকে সমর্থন করেন, কেন মানুষকে বিএনপির পিছনে আসতে হবে। এই সমস্ত কথাগুলো তথ্যভিত্তিক আপনাকে উপস্থাপন করতে হবে। যদি আপনি উপস্থাপন করতে পারেন, আপনি একটি শক্তিশালী রাজনৈতিক করিডোর রেখে যাবেন, শক্তিশালী রাজনৈতিক ভিত্তি রেখে যাবেন, যে ভিত্তির উপর দাঁড়িয়ে তারেক রহমান তার আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ প্ল্যান, এই নীতি বাস্তবায়ন করবেন। আর যদি সেই তারেক রহমানের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় তাহলে আপনাদেরকেই আরও বেশি শক্তিশালী করতে হবে, সমৃদ্ধ করতে হবে, ঋদ্ধ করতে হবে, শানিত করতে হবে। আপনাদের কথা শুনে মানুষ মুগ্ধ হবে, আচ্ছন্ন হবে। আপনাদের কথা শুনে মানুষ এগিয়ে আসবে। যেখানে ইপটিজিং দেখবেন সেখানে প্রতিরোধ করবেন, যেখানে মাদক দেখবেন সেখানে প্রতিরোধ করবেন, ভালো কাজের সাথে থাকবেন, ন্যায় কাজের সাথে থাকবেন। ছাত্রদল পয়সার পিছনে ঘুরবে না, ছাত্রদল সমাজ পরিবর্তনের হাতিয়ার হবে, রাষ্ট্র পরিচালনায় সঠিক পথ দেখাবে। ছাত্রদলের মাধ্যমেই আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্ন দেখতে ভালোবাসি। আপনারা আমাদের সেই আস্থা,
সেই বিশ্বাস, সেই ভরসার জায়গাটা তৈরি করবেন, সেই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।